স্যার, আজকে আমার প্রাইভেট পড়তে ভালো লাগতেছে না। চলুন না একটু গল্প করি। আমি বললাম, কেন? কি হয়েছে তোমার? তখন আমার ছাত্রী বলল, আরে স্যার বইলেন না, আজকে আমার মনটা ভালো নেই। চলুন না একটু গল্প করি। আমি বললাম, দেখো, আমি তোমার প্রাইভেট টিউটর। আমার কাজ এখানে গল্প করা নয়। আমার কাজ তোমাকে পড়ানো। আর তাছাড়াও আমরা এখানে গল্প করছি, তা তোমার মা জানতে পারলে কি হবে? তুমি বুঝতে পারছো? তখন আমার ছাত্রী বলল, আরে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, মা আজকে বাসায় নেই। তারপর বন্ধুরা, যা ঘটল বাকিটা গল্পেই বলছি। হাই বন্ধুরা, আমি কিঞ্জল মিত্র। আমি তখন বিশ্ববিদ্যালয় শেষ করে চাকরি খুঁজছিলাম। আমার পরিবারের আর্থিক অবস্থা তেমন বেশি ভালো না। আমার নিজের খরচ মেটানোর জন্য বাধ্য হয়ে আমি একটি টিউশনি খুঁজতে থাকি। খুঁজতে খুঁজতে আমার এক পরিচিত লোকের মাধ্যমে ঢাকায় একটি সম্ভ্রান্ত পরিবারে একটি টিউশনি পাই, তাও আবার মেয়ে ছাত্রী। আমার ছাত্রীর নাম আহিরি চৌধুরী। সে বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ছাত্রী এবং এখন থেকেই নিজের সুন্দর ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করছে। খবরটা শুনে আমি আশায় বুক বাঁধি, ভাবি এই সুযোগটা আমি কোনোভাবেই হাতছাড়া করব না। এই একটা সুযোগ হয়তো আমার জীবনের গতিপথ বদলে দিতে পারে। ঢাকায় পৌঁছানোর পর প্রথম দিনেই আমাকে দেখা করতে হয় আহিরির মায়ের সঙ্গে, যাকে আমি আন্টি বলে ডাকতাম। তার নাম সর্বরী চৌধুরী। সর্বরী আন্টি প্রথম দিনেই খুব শান্তভাবে এবং অত্যন্ত মার্জিত ভঙ্গিতে আমাকে পড়ানোর পদ্ধতি ও তার মেয়ের পড়াশোনার দুর্বল দিকগুলো বুঝিয়ে দেন। তার কথায় ও আচরণে এক ধরনের পরিপক্কতা ছিল, যা আমাকে অনেকটাই আশ্বস্ত করে। তিনি অত্যন্ত সুন্দর করে আমাকে বুঝিয়েছিলেন যে আহিরির ঠিক কোনো কোনো জায়গায় বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। তার সেই কথাগুলো আমার ভেতরে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি করেছিল, যা আমার নতুন শহরে পথ চলার পথে হল। এরপর আমি অত্যন্ত নিষ্ঠার সাথে আহিরিকে পড়ানো শুরু করি। মেয়েটি যথেষ্ট মেধাবী হলেও কিছু নির্দিষ্ট বিষয়ে তার অতিরিক্ত সহায়তার দরকার ছিল। আমি আমার সর্বোচ্চ মেধা ও মনোযোগ দিয়ে তাকে পড়াতে শুরু করি। তবে পড়ানোর সময় প্রায়ই লক্ষ্য করতাম, আন্টি আমাদের ঘরে এসে চুপচাপ বসেন। শুরুতে বিষয়টা আমার কাছে একদমই অস্বাভাবিক মনে হয়নি। আমি ভেবেছিলাম হয়তো একজন সচেতন মা হিসেবে তিনি দেখতে চাইছেন তার মেয়ের পড়াশোনা ঠিকমতো এগোচ্ছে কিনা। তাই আমি বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিইনি। তবে দিন যত যেতে থাকে তার উপস্থিতি ও কথাবার্তা আমার কাছে একটু অন্যরকম মনে হতে শুরু করে। মাঝে মাঝে তিনি পড়ানোর ফাঁকে আমার পাশে বসে থাকতেন এবং হঠাৎ করেই নানা রকম ব্যক্তিগত প্রশ্ন করতেন। যেমন, তোমার বাড়ি কোথায়? তোমার পরিবারে কে কে আছেন? প্রাথমিকভাবে আমি একজন গৃহশিক্ষকের সৌজন্যের খাতিরে অত্যন্ত ভদ্রভাবে সেই সব প্রশ্নের উত্তর দিতাম। আমি ভাবতাম হয়তো তিনি আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আরেকটু ভালোভাবে জানতে চাইছেন। কিন্তু ধীরে ধীরে তার প্রশ্নগুলো যেন বেশি ব্যক্তিগত হয়ে উঠছিল। তিনি জানতে চাইতেন আমার কোনো ঘনিষ্ঠ বন্ধু আছে কিনা, আমার গ্রামের বাড়ি ঠিক কোথায়, পরিবারের সকল সদস্যরা কেমন আছেন, আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি। এসব প্রশ্ন হয়তো স্বাভাবিকই মনে হতে পারে, কিন্তু তার কৌতূহলের গভীরতা আমাকে মাঝে মাঝেই বিস্মিত করছিল। আমি সর্বোচ্চ সংযম বজায় রাখার চেষ্টা করছিলাম। আমার প্রধান লক্ষ্য ছিল আহিরিকে মন দিয়ে পড়ানো এবং আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করা। কিন্তু আন্টির এই ঘন ঘন উপস্থিতি এবং এই ধরনের ব্যক্তিগত আলাপ আমাকে মানসিকভাবে একটু অস্থির করে তুলছিল। বিশেষ করে যখন তিনি একদম আমার পাশে এসে বসতেন, তখন ঘরের ভেতর একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হতো। আমি বুঝতে পারছিলাম না এই পরিস্থিতিতে আমার ঠিক কী করা উচিত। আহিরি মোটামুটি ভালো ছাত্রী হলেও কিছুদিন পর তার মনোযোগে ঘাটতি দেখা যেতে থাকে। আমি নানা কৌশলে তাকে পড়াশোনার প্রতি আগ্রহী করার চেষ্টা করতাম, কারণ আমি জানতাম এই টিউশনিটা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমি কোনো অবস্থাতেই এই অমূল্য সুযোগ হারাতে চাইনি। তবে আন্টির আচরণ ক্রমেই আমার একাগ্রতায় প্রভাব ফেলতে শুরু করল। আমি নিজেকে বারবার বোঝাতে লাগলাম, কিঞ্জল, তোমার কাজটাই মুখ্য। অন্য কিছু নিয়ে মনোযোগ নষ্ট করো না। তোমাকে শুধু তোমার পরিবারের মুখে হাসি ফোটাতে হবে। এই শহরে টিকে থাকার জন্য এই কাজটা তোমার ভীষণ প্রয়োজন। তাই সকল অস্বস্তি পাশ কাটিয়ে আমি শুধু নিজের লক্ষ্যেই স্থির থাকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলাম। একদিন তিনি হঠাৎ একদম সরাসরি জিজ্ঞেস করলেন, কিঞ্জল, তুমি কি কারো সঙ্গে সম্পর্কে আছো? এমন অপ্রত্যাশিত প্রশ্নে আমি কিছুটা অবাক হলেও অপ্রতিভ না হয়ে হালকা হেসে উত্তরটা এড়িয়ে যাই। তখন আমার মনে হচ্ছিল হয়তো তিনি শুধু বন্ধুসুলভ ভঙ্গিতে কথা বলছেন, কিংবা দীর্ঘদিনের একাকিত্ব থেকে এমন আচরণ করছেন।
কারণ তার স্বামী কাজের সুবাদে বিদেশে থাকতেন এবং তিনি ঢাকায় বিশাল এক বাড়িতে মেয়েকে নিয়ে একাই থাকতেন। সেই নির্জন বাড়িতে একজন মানুষের সাথে কথা বলার হয়তো তার খুব প্রয়োজন ছিল। তার এই আচরণ আমাকে এক ধরনের অদ্ভুত দ্বিধায় ফেলেছিল। এটা কি নিছক সৌজন্য নাকি অন্য কোনো মানসিক অবস্থার প্রতিফলন, আমি সেটা কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। তবে আমি আমার দায়িত্ব ও আচরণের সর্বোচ্চ সততা বজায় রাখার চেষ্টা করে যাচ্ছিলাম এবং আহিরিকে পড়ানোর দিকেই আমার পুরো মনোযোগ কেন্দ্রীভূত রেখেছিলাম। আমি জানতাম আমার সামান্যতম ভুল পদক্ষেপ আমার স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দিতে পারে। তাই আমি নিজেকে এক অদৃশ্য গণ্ডির ভেতর আটকে রেখেছিলাম। একদিন আমি আহিরিকে অঙ্ক শেখাচ্ছিলাম। সমস্যাটি ছিল একটু কঠিন, তাই আমি অত্যন্ত মনোযোগ দিয়ে তাকে ধাপে ধাপে বিষয়টা ব্যাখ্যা করছিলাম। হঠাৎ খেয়াল করলাম আন্টি একদম চুপচাপ ঘরে এসে আমার ঠিক পেছনে দাঁড়িয়েছেন। তার নীরব উপস্থিতি টের পাওয়ার পর মুহূর্তেই ঘরের পরিবেশটা কিছুটা গম্ভীর ও থমথমে হয়ে উঠল। আমার মন যেন একটু দুলে উঠল, কারণ তার এই অতি ঘনিষ্ঠ আচরণে আমার ভেতরে চরম অস্বস্তি তৈরি হচ্ছিল। তিনি হঠাৎ আমার কানের কাছে মুখ এনে নিচু স্বরে বললেন, কিঞ্জল, সমস্যাটা কি খুব জটিল? প্রশ্নটি শুনতে নিরীহ মনে হলেও সে মুহূর্তে তার অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থান আমার মনে বেশ অস্বস্তি তৈরি করল। আমি চেষ্টা করলাম স্বাভাবিকভাবে পরিস্থিতি সামলাতে এবং একটু সরে গিয়ে বললাম, না আন্টি, ও একটু মনোযোগ দিলে সহজেই বুঝে যাবে। আমি নিজের অভিব্যক্তি যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করছিলাম, যাতে কেউ আমার ভেতরের অস্বস্তিটা ধরতে না পারে। তিনি এরপর আমার ঠিক পাশে বসে পড়লেন এবং কথাবার্তার মাধ্যমে তার একাকিত্বের কিছু বিষণ্ণ দিক শেয়ার করতে লাগলেন। তিনি খুব আবেগপ্রবণ হয়ে বললেন, স্বামী দেশের বাইরে থাকায় তিনি প্রায়ই খুব একা অনুভব করেন আর মেয়ের ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে সবসময় চিন্তিত থাকেন। আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তার সেই কথাগুলো শুনছিলাম, কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছিলাম এই পরিবেশে পড়ানোটা আর মোটেও সহজ থাকছে না। তবুও আমি চুপ থেকে পরিস্থিতিকে অত্যন্ত সম্মানজনকভাবে সামাল দেওয়ার চেষ্টা করছিলাম। আমি নানা ইঙ্গিতে তাকে বোঝাতে চাইছিলাম আমার মনোযোগ পুরোপুরি আহিরির পড়াশোনার দিকেই নিবদ্ধ আছে। আমার উদ্দেশ্য এবং অবস্থান যাতে তার কাছে পরিষ্কার থাকে সে ব্যাপারে আমি সর্বদা সতর্ক ছিলাম। পেশাদারিত্ব রক্ষা করার চেষ্টা করছিলাম প্রতিটি মুহূর্তে। আমি জানতাম আমার শান্ত আচরণই আসল বার্তা বহন করে। আন্টি তখনও আমার দিকে গভীরভাবে তাকিয়েছিলেন। তার চোখে যেন কিছু একটা নিরন্তর খোঁজ চলছিল, তবে আমি নিশ্চিত ছিলাম না ঠিক কি। আমি শুধু কায়মনোবাক্যে চাইছিলাম পরিস্থিতি যেন আবার স্বাভাবিক হয়ে আসে এবং আমি আমার দায়িত্ব ঠিকমতো চালিয়ে যেতে পারি। তার ওই নীরব ও গভীর দৃষ্টির ভার আমাকে একটা অদ্ভুত দ্বিধার মধ্যে ফেলেছিল, যা থেকে আমি কিছুতেই বের হতে পারছিলাম না। প্রতিদিন টিউশনি শেষে নিজের ছোট্ট মেসে ফিরেও আমি তার এই রহস্যময় আচরণ নিয়ে ভাবতাম। কী কারণে তিনি এমন করছেন? তার উদ্দেশ্য কি শুধুই বন্ধুত্বসুলভ, নাকি এর পেছনে অন্য কিছু লুকিয়ে আছে? এসব প্রশ্ন আমার মাথায় সারাক্ষণ ঘুরত। কিন্তু আমি মনে মনে জানতাম আমাকে কোনোভাবেই ধৈর্য হারালে চলবে না। এই টিউশনির মাধ্যমে শুধু আমার দায়িত্ব নয়, আমার নিজের চরিত্রেরও এক বিশাল পরীক্ষা হচ্ছিল। আন্টির এই আচরণ ধীরে ধীরে আমার জন্য এক ধরনের ভারী মানসিক চাপ হয়ে দাঁড়াচ্ছিল। কেন তিনি এমন আচরণ করছিলেন সেটা আমি কিছুতেই স্পষ্ট করে বুঝতে পারছিলাম না। তার চোখে যেন সবসময় একটা অনুচ্চারিত প্রশ্ন ঝুলে থাকত, যা আমাকে একরকম প্রবল অস্বস্তিতে ফেলত। আমি আমার টিউশনির সময়টাকে শুধুই শিক্ষাদান পর্যন্ত সীমাবদ্ধ রাখতে চেয়েছিলাম। কিন্তু প্রায় প্রতিদিন কোনো না কোনো অহেতুক অজুহাতে আন্টি আমাদের পড়ার ঘরে চলে আসতেন। কখনো চা নাশতা হাতে, কখনো বা কোনো পুরনো বই খুঁজতে এসে তিনি দীর্ঘক্ষণ চুপচাপ বসে থাকতেন। তার এই উপস্থিতি আমাকে ভেতরে ভেতরে খুব ক্লান্ত করে তুলছিল। আমি সবসময় তার উপস্থিতিকে খুব ভদ্রভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতাম। তিনি যখন ব্যক্তিগত কিছু জানতে চাইতেন, আমি সৌজন্য বজায় রেখে খুব ছোট করে উত্তর দিতাম। আমার প্রতিটি আচরণে আমি সচেতনভাবে এমন এক কঠোর নিরপেক্ষতা বজায় রাখতাম, যাতে তিনি বা অন্য কেউ বিন্দুমাত্র ভুল বার্তা না পায়। কারণ আমি খুব ভালো করেই জানতাম, এই একটি সুযোগ, যদি কোনো কারণে আমি হারাই, তাহলে আমার পড়ালেখা এবং আমার অসহায় পরিবারের স্বপ্ন দুটোই চিরতরে ভেঙে যেতে পারে। আমার জীবনের লক্ষ্য ছিল একটাই, নিজেকে প্রমাণ করা এবং অনেক কষ্ট সহ্য করা পরিবারের মুখে হাসি ফোটানো। একদিন আন্টি আহিরিকে একটি প্রজেক্টের কাজ করতে বলেছিলেন। কাজটা শেষ করতে বেশ সময় লাগছিল, আর বাইরে তখন শুরু হয়েছে ঝুম বৃষ্টি। আমি জানতাম বাড়িতে ফিরতে দেরি হলে আমার পরিবার খুব চিন্তা করবে, তাই আমি কাজ শেষ না করেই বেরোনোর প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু আন্টি হঠাৎ পথ আটকে বললেন, কিঞ্জল, আজ থাকো না। বৃষ্টি থামুক, তারপর যেও।
সাধারণত তিনি এত জোর দিয়ে এমন কিছু বলতেন না, তাই আমি একটু দ্বিধায় পড়ে গেলাম। আমি বিনীতভাবে বললাম, না আন্টি, আমাকে যেতেই হবে, বাড়িতে খুব চিন্তা করবে। কিন্তু তার অনুরোধ ছিল একরকম আন্তরিক এবং নাছোড়বান্দা। তিনি চিন্তিত কণ্ঠে বললেন, আরে বাবা, এমন ভয়ঙ্কর বৃষ্টিতে বের হলে তুমি অসুস্থ হয়ে যেতে পারো। তাছাড়া আহিরির কাজও শেষ হয়নি, তুমি ওকে একটু সাহায্য করো। আমি একরকম নিরুপায় হয়ে সে রাতে প্রবল বৃষ্টির কারণে ওদের বাসাতেই থেকে গেলাম। মনে মনে অজানা একটা চরম সংশয় কাজ করছিল, তবে আমি তা বাইরে একটুও প্রকাশ করিনি। রাতের খাবারের সময় আন্টি খুব স্বাভাবিকভাবেই নানা বিষয় নিয়ে কথা বলছিলেন। স্বামী বিদেশে থাকার কথা বললেন, তার দীর্ঘদিনের একাকিত্ব, মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা, সবকিছু তিনি ভাগ করে নিচ্ছিলেন ঠিক একজন সাধারণ মায়ের মতোই। তার কথায় এক ধরনের গভীর ক্লান্তি আর জীবনের অভিজ্ঞতার ছাপ ছিল, যা আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে শুনছিলাম। কিন্তু তবুও আমার ভেতরে একটা অজানা অস্বস্তি কিছুতেই পিছু ছাড়ছিল না। আমি শুধু চাইছিলাম কোনোমতে রাতটা পার করে শান্তভাবে পরিস্থিতি সামলে নিতে। খাবার শেষে তিনি অত্যন্ত যত্ন সহকারে বললেন, কিঞ্জল, তোমার জন্য পাশের ঘরে সুন্দর করে জায়গা করে দিয়েছি। তুমি এখন বিশ্রাম নিতে পারো। আমি তাকে ধন্যবাদ জানিয়ে নির্ধারিত ঘরে চলে গেলাম। ঘরটি বেশ ছিমছাম ও পরিপাটি করে গোছানো ছিল। নরম বিছানায় শুয়ে থাকলেও আমার চোখে বিন্দুমাত্র ঘুম আসছিল না। আন্টির বলা কথাগুলো বারবার আমার মাথায় ঘুরছিল। তিনি কি কেবল এক নিঃসঙ্গ মায়ের মতো নিজের একাকিত্ব ভাগ করে নিচ্ছিলেন, নাকি এর পেছনে আরও কিছু গভীর ভাবনার ছায়া ছিল, সেটা আমি শত ভেবেও বুঝে উঠতে পারছিলাম না। পরদিন সকালে ঘুম ভাঙতেই অবাক হয়ে দেখি আন্টি নিজের হাতে চমৎকার নাস্তা তৈরি করে রেখেছেন। আমাকে দেখে হাসি মুখে বললেন, আশা করি রাতে তোমার ভালো ঘুম হয়েছে। আমি শুধু মাথা নেড়ে সম্মতি দিলাম। নাস্তা করতে করতে তিনি আবার কথা শুরু করলেন, এবার তার কৌতূহল আমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। আমি খুব সহজভাবে বললাম, আমার একমাত্র স্বপ্ন একজন ভালো শিক্ষক হওয়া। পড়াশোনা শেষ করে আমি আমার গ্রামের স্কুলে ফিরে যেতে চাই এবং সেখানকার শিশুদের পড়াতে চাই। আমার উত্তর শুনে তিনি প্রশংসাসূচক হাসি দিলেন, বললেন, তুমি খুব ভালো ছেলে, কিঞ্জল। তোমার মতো এত সৎ ও দায়িত্ববান ছেলে আজকালকার দিনে খুব একটা দেখা যায় না। তার কথায় আমি কিছুটা অভিভূত হলাম। এটা যেন এক রকম বিশাল মূল্যায়ন, যা আমার মনকে গভীরভাবে স্পর্শ করল। তবে তখনও আমি নিশ্চিত ছিলাম না, এই প্রশংসার গভীরে আসল কী বার্তা লুকিয়ে আছে। আন্টির এই অপ্রত্যাশিত প্রশংসা শুনে আমার মনে এক ধরনের তীব্র মিশ্র অনুভূতি কাজ করল। একদিকে বেশ ভালো লাগছিল যে তিনি আমাকে একজন দায়িত্বশীল মানুষ হিসেবে দেখছেন, অন্যদিকে তার অতিরিক্ত আচরণে কিছুটা দ্বিধাও তৈরি হচ্ছিল। কেন তিনি হঠাৎ আমার প্রতি এতটা আগ্রহ দেখাচ্ছেন, সেটা আমার কাছে একটা মস্ত বড় ধাঁধা হয়েই রইল। তার দৃষ্টিতে যেন সবসময় একটা অজানা অর্থ লুকিয়েছিল। আমি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করেছিলাম, এসব অবান্তর বিষয় নিয়ে আমি আর মাথা ঘামাবো না। আমি শুধু আহিরিকে মন দিয়ে পড়াবো এবং আমার দায়িত্ব সর্বোচ্চ সততার সাথে পালন করব, যাতে ব্যক্তিগত কোনো বিষয়ের প্রভাব আমার পেশাগত আচরণের উপর না পড়ে। আমি আমার লক্ষ্যে স্থির থাকার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করলাম। পরবর্তী কয়েকটা দিন বেশ নির্ঝঞ্ঝাটেই কেটেছিল। আন্টি আগের মতো আর কোনো ব্যক্তিগত প্রশ্ন করতেন না বা হঠাৎ করে আমার পাশে এসে বসতেন না। তিনি দূর থেকে শুধু পড়ানোর পরিবেশটি নীরবে পর্যবেক্ষণ করতেন, তবে তার দৃষ্টিতে সেই একই মনোযোগ ও অনুসন্ধানী ভাব স্পষ্ট ছিল। আমার মনে হচ্ছিল, হয়তো তিনি অবশেষে আমার মনোভাব বুঝে গেছেন এবং আমার পেশাদার অবস্থানকে সম্মান করছেন। ভেবেছিলাম, হয়তো সেই অনির্বচনীয় মানসিক চাপটা এবার কেটে গেছে। একদিন পড়ানো শেষ করে আমি যখন স্বস্তির নিঃশ্বাস ফেলে বেরোনোর প্রস্তুতি নিচ্ছি, হঠাৎ আন্টি এসে আমার সামনে দাঁড়ালেন। তিনি অত্যন্ত গম্ভীর কণ্ঠে বললেন, কিঞ্জল, একটু বসো। তোমার সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই। তার গলায় এমন একটা দৃঢ়তা ছিল, যা কোনোভাবেই উপেক্ষা করা আমার পক্ষে সম্ভব ছিল না। আমি বুক ধুকপুক করা অবস্থায় চুপচাপ বসে পড়লাম। আমার মনে হচ্ছিল, কিছু অপ্রত্যাশিত এবং ভয়ঙ্কর কথাবার্তা সামনে আসতে যাচ্ছে, যার জন্য আমি মোটেও প্রস্তুত নই। আমি শুধু নীরব শ্রোতা হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। আন্টি বেশ সরলভাবে এবং সরাসরি বলতে শুরু করলেন, তুমি খুব ভালো করেই জানো, আমার স্বামী বছরের পর বছর বিদেশে থাকেন। এখানে এই বিশাল বাড়িতে আমরা দুজন মা মেয়ে একসঙ্গে থাকি। মাঝে মাঝে আমার ভীষণ মনে হয়, এই বাড়িতে একজন সৎ ও শক্ত মনের মানুষ থাকলে আমাদের অনেক কিছু অনেক সহজ হয়ে যেত। তার এই আচমকা বক্তব্যে আমি কিছুটা অপ্রস্তুত ও হতবাক হয়ে পড়লাম। ঠিক বুঝে উঠতে পারছিলাম না, তিনি আসলে কোনো দৃষ্টিকোণ থেকে কথাগুলো বলছেন।
আমি নীরবে মাথা নিচু করে তার কথা শুনছিলাম। তিনি আরও বললেন, তুমি যে আসলে কেমন মানুষ সেটা আমি প্রতিদিনই খুব কাছ থেকে দেখতে পাচ্ছি। তোমার মতো এত মাটির মানুষ আজকাল আর সচরাচর দেখা যায় না। আমি মনে মনে জানি তিনি আমাকে যথেষ্ট সম্মান দিচ্ছেন, কিন্তু এই মুহূর্তে তার কথাগুলো একটু বেশিই ব্যতিক্রমী ও ব্যক্তিগত লাগছিল। আমার ভেতরটা চরম অস্বস্তিতে ভরে উঠছিল। আমি অনুভব করছিলাম পরিস্থিতি একটু একটু করে আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং বেশ জটিল হয়ে উঠছে। আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না। তিনি আরও গাঢ় স্বরে বললেন, তোমার মধ্যে আমি এমন কিছু দুর্লভ গুণ দেখেছি যা আমি অন্যদের মধ্যে কখনোই পাইনি। তোমাকে আমি শুধু একজন সাধারণ শিক্ষক হিসেবে দেখছি না। কথাগুলো শোনার পর আমার মনে হচ্ছিল আমি যেন এক কঠিন নৈতিক পরীক্ষার সম্মুখীন হয়েছি এবং সেখানে আমাকে পাশ করতেই হবে। আমি চাইছিলাম খুব শান্তভাবে, সর্বোচ্চ সম্মানের সাথে এই জটিল পরিস্থিতি সামলাতে। আমি সংক্ষিপ্ত অথচ অত্যন্ত স্পষ্টভাবে বললাম, আন্টি, আমি এখানে শুধুমাত্র আহিরির শিক্ষক হিসেবে আমার দায়িত্ব পালন করতে এসেছি। আমি আমার পেশাদারিত্বের সীমা খুব ভালো করেই জানি এবং সেটার বাইরে আমি কোনো অবস্থাতেই যেতে চাই না। আমার কণ্ঠে একটা স্পষ্ট দৃঢ়তা ছিল এবং আমি সচেতনভাবে তা শেষ পর্যন্ত ধরে রাখছিলাম। আমি তাকে এই বার্তাটা পরিষ্কারভাবে দিতে চেয়েছিলাম যাতে ভবিষ্যতে আমাদের মধ্যে আর কোনো বিভ্রান্তি তৈরি না হয়। আমার কথা শুনে আন্টির মুখে একটা অদ্ভুত রহস্যময় হাসি দেখা দিল। তিনি কয়েক মুহূর্ত একদম চুপ করে আমার চোখের দিকে তাকিয়ে থাকলেন, তারপর একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি সত্যিই একেবারে আলাদা। ঠিক করেছি, আমি তোমাকে আর কিছু বলবো না। তার সেই হাসির অন্তর্নিহিত অর্থ তখনও আমি পুরোপুরি বুঝে উঠতে পারিনি। শুধু কায়মনোবাক্যে চাইছিলাম যেন এই অস্বস্তিকর পরিস্থিতির একটি সম্মানজনক সমাপ্তি ঘটে। আমার স্পষ্ট ও সরাসরি কথার পর আন্টির মুখে যে অদ্ভুত হাসি ফুটেছিল সেটা আমার কাছে একেবারে রহস্যময় ও দুর্বোধ্য মনে হয়েছিল। তখনও আমি বিন্দুবিসর্গ বুঝে উঠতে পারিনি তিনি আসলে মনে মনে কি ভাবছেন বা তার এই অতিরিক্ত আগ্রহের পেছনে আসল উদ্দেশ্যটা ঠিক কী। আমার মন বারবার বলছিল আমি যেন এক অজানা ও জটিল ধাঁধার ভেতরে আটকা পড়ে গেছি। তবে আমি খুব ভালো করেই জানতাম এই প্রতিকূল পরিস্থিতিতে চরম ধৈর্য আর সততার কোনো বিকল্প নেই। আমি নিজের পেশাদার অবস্থানে একদম দৃঢ় থাকলাম, সত্য আর পরিষ্কার উদ্দেশ্যই আমাকে এই আধার থেকে সঠিক পথ দেখাবে। আমি কোনোভাবেই নিজের নীতি থেকে বিচ্যুত হব না, এই ছিল আমার একমাত্র প্রতিজ্ঞা। পরের কয়েকটা দিন তিনি আমার সঙ্গে আগের মতো আর কোনোভাবেই ঘনিষ্ঠভাবে কথা বলতেন না। তার ব্যবহার ছিল অত্যন্ত ভদ্র, সংযত এবং আমার কাছ থেকে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে। আমি মনে মনে ভেবেছিলাম হয়তো আমার সেই সোজাসাপটা জবাবের পর তিনি অবশেষে নিজের দৃষ্টিভঙ্গি বদলেছেন। এতে আমার মধ্যে একরকম গভীর স্বস্তি ফিরে এলো। আমি আবার পূর্ণ মন দিয়ে আহিরিকে পড়াতে থাকলাম। নিজের পড়াশোনা এবং এই টিউশনির বিশাল দায়িত্ব, এই দুইয়ের মাঝেই আমি আমার সম্পূর্ণ মনোযোগ কেন্দ্রীভূত করেছিলাম। একদিন খুব মন দিয়ে পড়ানোর মাঝখানে আহিরি হঠাৎ করেই বলে উঠল, কিঞ্জল ভাইজা, মা আজকাল অনেক হাসে আর সবসময় শুধু তোমারই প্রশংসা করে। তার এই কথা শুনে আমি কিছুটা থমকে গেলাম। প্রশংসা কেন? আমাকে তো তিনি এতটা চিনতেনও না। যদিও আমি খুব স্বাভাবিকভাবে হেসে বিষয়টা সেই মুহূর্তের জন্য এড়িয়ে গেলাম, কিন্তু মনে মনে গভীরভাবে ভাবছিলাম আন্টির এমন অদ্ভুত আচরণের পেছনে কি সত্যিই কোনো সুপ্ত ও গভীর কারণ আছে। পরের সপ্তাহে একদিন পড়ানো শেষে আমি যখন বের হওয়ার সময় জুতো পরছি, হঠাৎ আন্টি এসে গাম্ভীর্যের সাথে বললেন, কিঞ্জল, একটু বসো। তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। আমি কিছুটা বুক কাঁপিয়ে ড্রয়িং রুমে বসতেই তিনি একটি মোটা ফাইল আমার দিকে এগিয়ে দিলেন। কৌতূহলবশত খুলে দেখি সেটা আমার নিজের বাজোডাটা। আমি চরম অবাক হয়ে বিস্ফোরিত চোখে তার দিকে তাকালাম। তিনি অত্যন্ত শান্ত ভঙ্গিতে বললেন, আমি তোমার সম্পর্কে বিস্তারিত কিছু জানার চেষ্টা করেছিলাম। তোমার পরিচিত একজনের মাধ্যমে আমি এই সকল তথ্য পেয়েছি। এই কথা শুনে আমার ভেতরে এক ধরনের তীব্র অস্বস্তি ও অপমানবোধ তৈরি হল। কিছুটা বিস্ময়, কিছুটা বিরক্তিও আমার ভেতরে কাজ করছিল। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, আন্টি, আমার সম্পর্কে আপনাদের এত আগ্রহ কেন? আমি তো শুধুই আহিরির একজন সাধারণ শিক্ষক। আমার কণ্ঠে তখন আত্মরক্ষার মতো একটা প্রখর দৃঢ়তা ছিল। এমন অন্ধকার চর্চা আমার জন্য একেবারেই অপ্রত্যাশিত ছিল এবং আমি চাইছিলাম তিনি সেটা খুব স্পষ্টভাবে বুঝতে পারেন। আমার এতটা রুট কথার পরও তার মুখে কোনো বিচলিত ভাব দেখা গেল না। বরং তিনি খুব শান্তভাবে ও স্নিগ্ধ কণ্ঠে বললেন, তোমার বিরক্ত হওয়াটা খুব স্বাভাবিক, কিঞ্জল। তবে আমার এই কৌতূহলের পেছনে একটা বিশেষ কারণ ছিল যা তুমি এখনো জানো না।
আমি চরম বিস্ময় নিয়ে তার চোখের দিকে তাকালাম। মনে হচ্ছিল তিনি হয়তো এবার দীর্ঘদিনের জমে থাকা কিছু অজানা বিষয় আমার সামনে পরিষ্কার করবেন। তখন তিনি একটু গম্ভীর হয়ে বললেন, আসলে আমি এতদিন ধরে তোমার চরিত্রটা বুঝতে চাইছিলাম। তোমার সততা, দায়িত্ববোধ এবং মানসিক দৃঢ়তা আমার জানার খুব দরকার ছিল। কারণ তোমার মতো একজন মানুষই পারে অনেক কিছু পরিবর্তন করতে। এই কথা শুনে আমি যেন কিছুক্ষণের জন্য বাক্রুদ্ধ হয়ে নিঃশব্দে বসে গেলাম। মনে হচ্ছিল এতদিন ধরে যা যা ঘটছিল সেটা আসলে এক ধরনের গভীর মানসিক পরীক্ষার মধ্য দিয়ে আমি যাচ্ছিলাম। এখন আমি শুধু উদ্গ্রীব হয়ে জানতে চাইছিলাম, এই সুদীর্ঘ পরীক্ষার আসল পরিণতি কী। আন্টির কথা শুনে আমি কিছুক্ষণ পাথর হয়ে নিঃশব্দে বসে রইলাম। মনে হচ্ছিল আমার চোখের সামনে অতীতের একটি দৃশ্য খুব স্পষ্ট হয়ে উঠছে, তার সেই ব্যক্তিগত অদ্ভুত প্রশ্নগুলো, নীরব উপস্থিতি এবং সেই ঝড় বৃষ্টির রাতে আমাকে জোর করে আটকে যাওয়ার ঘটনা, সবকিছু যেন এক সুপরিকল্পিত ও নিখুঁত পর্যবেক্ষণের অংশ ছিল। আমি ঘুণাক্ষরেও ভাবিনি যে ঘটনাগুলোকে আমি কেবলই অস্বস্তিকর ভেবে এড়িয়ে গিয়েছিলাম সেগুলো আসলে এক ধরনের কঠিন চরিত্র মূল্যায়নের অংশ হতে পারে। আমি তখনও হতবাক। আমার মুখ থেকে কথা হারিয়ে ফেলেছিলাম। আন্টি আমার মানসিক অবস্থা বুঝতে পেরে খুব হালকাভাবে হাসলেন। তিনি স্নেহের সুরে বললেন, কিঞ্জল, আমি অনেক কিছু দেখেছি এই জীবনে। একজন মা হিসেবে আমি সবসময় চাই আমার মেয়ের জীবনে এমন একজন মানুষ থাকুক যে তার পাশে আজীবন ছায়ার মতো থাকবে। যখন একজন বাবা দূরে থাকে তখন অনেক ঝুঁকি আর ভয় একা মা মেয়েকে সারাক্ষণ ঘিরে ধরে। আমি শুধু নিশ্চিত হতে চেয়েছিলাম তুমি সেই বিশাল ভরসার যোগ্য কিনা। এই কথাগুলো শুনে আমার ভেতরটা ধীরে ধীরে অনেকটাই হালকা লাগতে শুরু করল। এতদিনের মানসিক চাপে যে বিশাল ভারটা আমার বুকে জমে উঠেছিল সেটা যেন একটু একটু করে সরে যেতে লাগল। তবে নতুন করে আরেকটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খেতে লাগল, আন্টি কি আমার চরিত্র যাচাই করছিলেন শুধু একটি নির্দিষ্ট উদ্দেশ্যেই? আমি রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিলাম তার পরবর্তী বক্তব্য শোনার জন্য। অবশেষে আন্টি কিছুটা আবেগ মিশিয়ে ছলছল চোখে বললেন, আসলে আমি মনে মনে তীব্রভাবে চাই তুমি আমার মেয়ের ভবিষ্যতের সঙ্গী হও। এই কথাটা শোনার পর আমি যেন মুহূর্তের জন্য একদম স্থির ও স্থবির হয়ে গেলাম। এমন কিছু শোনার জন্য আমি আমার কল্পনার জগতেও একেবারেই প্রস্তুত ছিলাম না। আহিরিকে আমি এতদিন শুধুই আমার ছাত্রী হিসেবে দেখেছি। এই নতুন ভাবনার বাস্তবতা আমাকে সম্পূর্ণভাবে বিস্মিত করে দিল। আমার চোখে মুখে চরম বিস্ময় দেখে তিনি অত্যন্ত নম্র ভঙ্গিতে বললেন, আমি জানি এটা তোমাকে খুব হঠাৎ করে বলা হয়েছে, কিন্তু আমি অনেক ভেবেচিন্তেই এই কথা বলছি। একজন মা হিসেবে এটা আমার সর্বোচ্চ দায়িত্ব। আমি চাই এমন একজন মানুষ আমার মেয়ের পাশে থাকুক যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। তুমি যেভাবে নিজেকে চরম অস্বস্তিকর পরিস্থিতির ভেতরেও শক্তভাবে সামলে রেখেছ সেটা আমার মনে এক অটুট আস্থা জাগিয়েছে। আমি তখনও সেই অবিশ্বাস্য মুহূর্তের ভেতরেই আটকে ছিলাম। আমার মাথায় শুধু একটাই কথা ঘুরছিল, আহিরি, যার জন্য আমি একজন দায়িত্ববান শিক্ষক হিসেবে কাজ করছিলাম, এখন আমি তার জীবনসঙ্গী হওয়ার প্রস্তাব পাচ্ছি। আমি খুব স্পষ্ট বুঝতে পারছিলাম এই এক সিদ্ধান্ত আমার জীবনের ভবিষ্যতের পথ সম্পূর্ণ বদলে দিতে পারে। ভাবনার এক অতল গভীরে আমি ডুবে গিয়েছিলাম। তিনি আমার হাত আলতো করে ছুঁয়ে পরম স্নেহে বললেন, তোমার পরিবারকে নিয়েও তুমি চিন্তা করো। আমি জানি এই সিদ্ধান্ত শুধু তোমার একার না, তোমার আপনজনদেরও এতে জড়িত থাকা দরকার। কিন্তু আমি মন থেকে বিশ্বাস করি তুমি আহিরির জন্য সর্বোচ্চ সঠিক একজন জীবনসঙ্গী হতে পারো। তার চোখে তখন এক অদ্ভুত ও অনড় আত্মবিশ্বাস। আর আমার ভিতরে তখন এক অনির্ধারিত ঝড়ের প্রশ্ন, আমি এই নতুন পথে হাঁটব কিনা সেটা সম্পূর্ণ আমার ভেতরের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আন্টির প্রস্তাব শুনে আমি যেন বিস্ময়ের এক গভীর সাগরে ডুবে গেলাম। আমার মাথায় হাজারো প্রশ্ন একলাফে ঘুরপাক খেল। আহিরিকে আমি সবসময় নিজের ছোট বোন কিংবা একজন ছাত্রীর মতোই সস্নেহে দেখেছি। তার সঙ্গে এমন কোনো সম্পর্কের কথা আমার চিন্তার ধারেকাছেও ছিল না। এই অপ্রত্যাশিত প্রস্তাব আমার জীবনের গতিপথ একেবারে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে এটা আমি বুঝতে পারছিলাম না। আমার দীর্ঘ নীরবতা দেখে আন্টি খুব ধীরে বললেন, কিঞ্জল, আমি জানি এটা তোমার জন্য খুব বড় একটা সিদ্ধান্ত। তুমি সময় নিতে পারো, খুব ভালো করে ভাবো। কিন্তু আমি নিশ্চিত তুমি আমার মেয়েকে সারা জীবন সুখে রাখতে পারবে। তার কথায় এক অদ্ভুত আন্তরিকতা ছিল যা আমাকে শেষমেশ কিছুটা স্বস্তি দিল। বুঝতে পারলাম তার উদ্দেশ্য মোটেই খারাপ নয়, বরং একজন মায়ের দৃষ্টিকোণ থেকে মেয়ের জন্য সেরা চাওয়া। আমি ধীরে ধীরে নিজেকে সামলে নিয়ে বললাম, আন্টি, আমি এই বিষয়ে কথা বলার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম না। আমাকে কিছুটা সময় দিন যেন আমি সবকিছু ভালো করে ভাবতে পারি।
তিনি মাথা নেড়ে সম্মতি জানালেন। আমি সেখান থেকে উঠে দ্রুত নিজের মেসে চলে গেলাম। বিছানায় শুয়ে সারারাত আমার চোখে ঘুম আসছিল না। পরের দিন সকালে আমি বাবা মাকে ফোন দিয়ে সব কথা খুলে বললাম। তারা প্রথমে অবাক হলেও আমার পরিস্থিতি বুঝতে পেরেছিল। বাবা বললেন, কিঞ্জল, তোমার জীবনে এটা একটা বড় সিদ্ধান্ত। যদি মনে করো আহিরি ভালো মেয়ে এবং এই সম্পর্ক তোমার জন্য মঙ্গলজনক হবে, তাহলে ভালো করে ভাবো। তাদের সমর্থন পেয়ে আমার মন খানিকটা হালকা হলো। সেদিনই আমি আন্টির সঙ্গে দেখা করে বললাম, আমি এই সম্পর্ক নিয়ে আগ্রহী। দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে আয়োজন করা হলো। ঢাকার সেই বাড়িতে এক সাদামাটা কিন্তু উৎসবমুখর অনুষ্ঠানে আমাদের বিয়ে সম্পন্ন হলো। আন্টির এই পরীক্ষা আমার জীবনের এক বড় আশীর্বাদ ছিল। ধৈর্য, নিষ্ঠা ও চারিত্রিক দৃঢ়তা জীবনের অপ্রত্যাশিত সুন্দর সাফল্যের পথে নিয়ে যায়। আন্টির এই পরীক্ষা প্রমাণ করে প্রকৃত মূল্যবোধ কখনো ম্লান হয় না। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই রাখবেন। সবাইকে ধন্যবাদ।